আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম এখন বলতে গেলে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে ইউনূসকে জেলে যাচ্ছে। কারণ এটা তো রাষ্ট্রদ্রোহিতার শাস্তি তো মৃত্যুদণ্ড বাংলাদেশে। সংবিধান লঙ্ঘনের শাস্তি। আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব তিনি কি বলেছেন? গতকাল সকাল থেকে একটি আলোচনা দেখা যাচ্ছে। কালের কণ্ঠের একটি সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারের শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এখানে কি তথ্য তিনি দিয়েছেন আমি যদি সংক্ষেপে বলি আপনাদেরকে, ইন্টারভিউটি একটু বড়। যে তিনি বলছেন ১.৫ বছর কার্যত সিদ্ধান্ত ও আলোচনার বাইরে ছিলেন তিনি, অথচ তাকে অপসারণের নানা চক্রান্ত চলেছে। তিনি বলেছেন সাংবিধানিক উপায়ে তাকে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের একাধিক চেষ্টা হয়েছে, কিন্তু তিনি সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষায় অনড় ছিলেন। তারপরে তিনি বলেছেন ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও করেছিল মব সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসীরা। বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল পরিকল্পিতভাবে। তার দাবি ভাড়াটিয়া লোকজন ব্যবহার করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল তাকে অপসারণের পরিবেশ তৈরি করা। ভাড়াটিয়া লোকজন কারা আমরা জানি। এই একই গোষ্ঠী কিন্তু প্রথম আলো রেল স্টারে হামলা করেছে। এই একই গোষ্ঠী কিন্তু ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অশ্লীল স্লোগান দিয়েছে। এই একই ব্যক্তিরা সারা বাংলাদেশে মব সন্ত্রাস চালিয়েছে এবং ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে চাঁদাবাজি করেছে, যার তার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কোটি টাকা পর্যন্ত তারা হাতিয়ে এনেছে, লুটপাট করেছে। তিনি বলেছেন আমাদের প্রেসিডেন্টকে অপসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। বিএনপি ও তাদের জোট প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নেওয়ায় অসাংবিধানিক অপসারণের বিরোধিতা হয়, অর্থাৎ সেটি ইউনূস বা মব সরকার তাকে অপসারণ করতে সক্ষম হয়নি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে বসানোর অসাংবিধানিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তার সেই সংশ্লিষ্ট বিচারপতি রাজি হননি। তিনি আরো জানিয়েছেন যে ৩ বাহিনীর প্রধানরা তাকে সমর্থন দিয়েছে এবং অসাংবিধানিক পদক্ষেপে তারা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা বা এই মবের ওস্তাদ মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে নিয়মিত সমন্বয় করেননি। বিদেশ সফর শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেননি। এরপরে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে তাকে জানানো হয়নি। তার বিদেশ সফর আটকে দেওয়া হয়েছে। যেমন কসোভো ও কাতারের আমন্ত্রণে যেতে দেওয়া হয়নি। বিশ্বজুড়ে বাংলাদেশ হাইকমিশনগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে, যা তিনি অপমানজনক ও অপসারণ প্রক্রিয়ার অংশ বলে মনে করেছেন। বঙ্গভবনের প্রেস উইং প্রত্যাহার করা হয়েছে, ফলে তিনি গণমাধ্যমে বক্তব্য বা আনুষ্ঠানিক বার্তা দিতে বাধাগ্রস্ত হয়েছেন। জাতীয় দিবসে রাষ্ট্রপতির বাণী প্রকাশ বন্ধ রাখা হয়েছিল, যা তিনি ইচ্ছাকৃতভাবে তার জনসংযোগ যেটা বা জনসম্মুখ উপস্থিতি সীমিত করার অপচেষ্টা হিসেবে দেখেছেন। এই দীর্ঘ ইন্টারভিউর সারমর্ম আমি বলার চেষ্টা করলাম বা সারাংশ বলার চেষ্টা করলাম। আপনারা এই ইন্টারভিউটি পরে দেখতে পারেন, ইউটিউবের ডেসক্রিপশনে এটি দেওয়া থাকবে। এবার জামাতে ইসলামীকে দেখলাম, তাদের ওপর এবং ভেতরটা কিরকম আমরা সবাই জানি মোটামুটি। তারা জান্নাতের টিকিট বিক্রি করেও জয়ী হতে পারেনি কোনোভাবেই, মানে ভরাডুবি তাদের হয়েছে। তো এই জামাত ব্যাক্ট ইউনূস, সে যে রাষ্ট্রপতিকে স্বয়ং এইভাবে বন্দী করে রাখলো, কার্যত তিনি এখন মুক্তি পেয়েছেন জেলখানা থেকে। রাষ্ট্রপতি তার অভিব্যক্তিতে এটা স্পষ্ট করেছেন ইউনূসকে জেলে যাচ্ছে, কারণ এটা তো রাষ্ট্রদ্রোহিতার শাস্তি তো মৃত্যুদণ্ড বাংলাদেশে, সংবিধান লঙ্ঘনের শাস্তি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রধান কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনে এর তথ্য জানানো হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন এই পরিবর্তনের মধ্য দিয়ে আইসিটিতে যে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল সেটি থেকে খানিকটা রেহাই পেল। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমলে একই আদালতে চলা মামলাগুলোতে তাজুল ইসলাম ছিলেন আসামি পক্ষের আইনজীবী। ক্ষমতার পালা বদলে তাজুল ইসলাম রাতারাতি হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলেও প্রসিকিউশনে এখনো অনেক আইনজীবী আছেন যারা যুদ্ধপরাধীদের আইনজীবী ছিলেন। দেশি বিদেশি নানা সংস্থা এমনকি সংবাদ মাধ্যমেও এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার ছিল নীরব দর্শকের ভূমিকায়। উল্টো বিচারকদের সামনে দাঁড়িয়ে আসামি পক্ষের আইনজীবীকে তাজুল ইসলামের প্রকাশ্যে হুমকি দেয়া, পাবলিক সভায় প্রকাশ্যে খুনের মতো ফৌজদারি অপরাধের বিচার তাড়াহুড়ো করে করার মতো বক্তব্য দিয়ে বহু বিতর্কের
জন্ম দিয়েছিলেন। আইন বিশেষজ্ঞরা বলছেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচারের আশঙ্কা থেকে কিছুটা মুক্ত হওয়া গেলেও এখনো সবচেয়ে বড় প্রশ্নটি শুরু হওয়া বাকি আছে। সেটি হলো, যেভাবে অন্তর্বর্তী সরকার চারবার অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করেছে, সে প্রক্রিয়া ও সংশোধনের অনেকগুলো বিষয় ছিল অসাংবিধানিক। বিষয়টি নিয়ে অনেক দেশি ও বিদেশি সংস্থা এবং আইনজীবীরা প্রশ্ন তুলেছেন। বিএনপি ক্ষমতা আসার পর থেকে সাংবিধানিক প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, সংবিধানের এত বড় লঙ্ঘনের মধ্য দিয়ে যে বিচার প্রক্রিয়া চলছে, তার সংশোধনের জন্য বাংলাদেশের নতুন সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নেবে? 22 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে চাওয়া হয় আইসিটির চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে। 23 ফেব্রুয়ারি দুপুর 2টায় ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে সকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। বিদায়ের সময় তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয় স্বাভাবিকভাবে তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। দর্শক, তাজুল ইসলামের এই বক্তব্য যদি ধরে নেই, তাহলে প্রশ্ন ওঠে, বিগত অন্তর্বর্তী সরকার আমলে জামাতপন্থী এমনকি যে আইনজীবী একই আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন, তাকে নিয়োগ দেওয়ার অর্থ কি সরকার জামাতের পছন্দ মতোই আইসিটি চালাতো? তাজুল ইসলাম ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তিনি, ছিলেন এবি পার্টির নেতা। তাজুল ইসলামের নিয়োগের পরপরই এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলাকালে তার পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। 2024 সালের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু 25 ফেব্রুয়ারি আপিল বিভাগে এটিএম আজহারুলের রিভিউ শুনানিতে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম। এর ফলে আজহারুলের বিরুদ্ধে মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করেছে কিনা এবং তিনি পেশাগত আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা সে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। এছাড়া বিভিন্ন সময় কোর্টে এবং কোর্টের বাইরে তাজুল ইসলামের আচরণ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। গত বছর 23 নভেম্বর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামি পক্ষের আইনজীবী নাজিম নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। এরপর তিনি যোগ করেন, নাজিমের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি ছিল একটি হুমকি, যার স্থান কোনো আদালতে থাকতে পারে না। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 17 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী আসামের আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। গত বছর 31 আগস্ট তাজুল ইসলামের এক বক্তব্যের কারণে আইসিটির বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ঢাকায় 31 আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচিত সরকার জুলাই আন্দোলনে সংগঠিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কিনা সেজন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে কাজটা করা দরকার ছিল তা তারা হয়তো করতে পারবে না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এছাড়া বুলেটের মাধ্যমে চুলে আগুন ধরিয়ে দেওয়ার মতো অদ্ভুত যুক্তিও তিনি শুনানিতে দিয়েছেন। তাজুল ইসলামের একটি দলের সাথে জড়িত থাকা এবং দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে একই আদালতে দায়ের হওয়া মামলার আইনজীবী হওয়ার কারণে জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচারের স্বচ্ছতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছিল। যেমন গত 2 ফেব্রুয়ারি টিআইবির এক রিপোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া বিচারক ও কৌশলদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও উদ্বেগ জানানো হয়েছিল। এসব টিআইবির দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 450টি অভিযোগ দায়েরের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে মামলা হয়েছে 45টি। এসব মামলায় শেখ হাসিনা সহ 209 জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 84 জনকে। বর্তমানে ট্রাইব্যুনালে 12টি মামলা বিচারাধীন, যেখানে আসামির সংখ্যা 105 জন। বিশেষজ্ঞরা মনে করেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার কারণে স্বার্থের দ্বন্দ্ব থেকে আপাতত রেহাই পেল ট্রাইব্যুনাল। যদিও প্রসিকিউশন টিমের কয়েকজন সদস্য এখনো রয়ে গেছেন যারা একসময় যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা লড়েছেন।
নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছেন, যারা প্রকৃত অপরাধী নয় এমন কেউ প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা প্রশ্ন রেখেছেন, স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি থেকে মুক্ত হওয়া গেলেও বর্তমান আইসিটি গঠনে যে অসাংবিধানিক প্রক্রিয়া বিগত অন্তর্বর্তী সরকার অনুসরণ করেছে তা থেকে মুক্তি মিলবে কবে? মানে গোড়াতে যে গলদ রয়ে গেছে সেটি ঠিক হবে কবে? দর্শক, 2024 সালের 15 আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়, ওই বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে আইন মন্ত্রণালয় 1973 সালের আইনটিতে 19টি ধারায় সংশোধনী এনে সরকার 2024 সালের 24 নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে। তখনই প্রশ্ন উঠেছিল, যে প্রক্রিয়া আইনটি সংশোধন করা হয়েছে তার সংবিধান সম্মতভাবে করা হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। এর কারণে 6 আগস্টের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন প্রণয়নের কোনো ক্ষমতা ছিল না, ছিল রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা। সংবিধানের 93 অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। তবে এই ধারাতে কিছু শর্ত দেয়া আছে। এখানে 3টি শর্ত দেয়া আছে। শর্ত 3টির মূল কথা হলো, সংসদ না থাকলে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ করতে পারেন না যেটি সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, এবং সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়। অর্থাৎ সংসদ না থাকলে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সীমাবদ্ধতা আছে। মানে রাষ্ট্রপতি চাইলেই সব বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন না। স্পষ্টভাবে বললে দুটো বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। একটি হলো সাংবিধানিক কোনো বিধান পরিবর্তন করতে পারেন না, আরেকটি হলো এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যেটি সংসদীয় আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে। অন্তর্বর্তী সরকার 2024 সালের 24 নভেম্বর যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে সংশোধনীটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর হবে। আইনের ভাষায় একে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট, অর্থাৎ পূর্ববর্তী প্রভাব সহ অধ্যাদেশটি জারি করা হয়েছে। এখানে অধ্যাদেশটি সংবিধানের 93 অনুচ্ছেদের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের 3য় ভাগে 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো তুলে ধরা হয়েছে। সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের খ ধারা অনুযায়ী কোন অধ্যাদেশ দিয়ে সংবিধানের 3য় ভাগের কোনো অনুচ্ছেদ বাতিল এবং এর বিরোধী কোনো কিছুই রাষ্ট্রপতি জারি করতে পারেন না। আমাদের বিশ্লেষণ হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের জন্য 2024 সালের 24 নভেম্বর যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি সংবিধানের মৌলিক অধিকারের 35 অনুচ্ছেদের 1 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ধারাটিতে বলা হয়েছে, অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারত তাকে তার বেশি বা তার থেকে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। আইসিটি আইনের সবশেষ সংশোধনী অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি থেকে বিগত আওয়ামী লীগ সরকার আমলে হওয়া গুম, খুনের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ডগুলো বিচার এই আইনের অধীনে করা যাবে। অথচ সংবিধানের 35 অনুচ্ছেদের 1 নম্বর ধারা বলছে, যেহেতু এটি মৌলিক অধিকার তাই অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল সে আইন দিয়ে বিচার করতে হবে। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি প্রণীত হয়েছিল। আন্তর্জাতিক আইনের অধীনে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের জন্য ব্যক্তিদের আটক, বিচার ও শাস্তি দেওয়ার জন্য। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকার 2009 ও 2013 সালে আইনটি সংশোধন করেছিল। সেই সংশোধনী পাশ হয়েছিল সংসদে, কিন্তু সংবিধানের মৌলিক মানবাধিকার অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক কোন সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব নয়। সেটি করতে হলে অবশ্যই সংসদের মাধ্যমে করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেই হিসেবে অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের সংশোধনীর যে অধ্যাদেশ জারি করেছিল তা দিয়ে 2024 সালের 24 নভেম্বর থেকে সংগঠিত একই ধরনের অপরাধের বিচার করা সম্ভব। তার আগের অপরাধগুলোর বিচার করলেও আদালতের রায় দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন। আইনজীবীরা মনে করেন, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন, কিন্তু সাংবিধানিক বিধান বা মৌলিক আইন প্রণয়নের কাঠামো সংশোধন, বাতিল বা অগ্রাহ্য করার ক্ষমতা তাদের নেই। ট্রাইব্যুনাল এখতিয়ার নিয়ে 2025 সালের 20 জানুয়ারি জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে অনেকগুলো ইস্যুর পাশাপাশি এই বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছিল। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত এ ধরনের আপিল শোনার এখতিয়ার তাদের নেই বলে রিটটি বাতিল করে দেয়।
আইনজীবীরা বলছেন আইনের ভাষায় এটাকে বলা হয় ডক্ট্রিন অফ আনারেবল লেজিসলেশন বা ফ্রড আন্ডার কনস্টিটিউশন বা সংবিধান জালিয়াতির মতবাদ। আইনজীবীরা বলছেন 1973 সালে আইনটি করা হয়েছিল 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচারের জন্য। রোম সংবিধি সহ আন্তর্জাতিক আইনগুলোর বিধান অনুযায়ী এ ধরনের আইনের জন্য শর্ত হলো অবশ্যই যুদ্ধ সংঘটিত হবে। কোনো সাধারণ রাজনৈতিক বিরোধ সংঘাতকে এই আইনের আওতায় দেখার সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, অন্তর্বর্তী সরকার চারবার এই আইনটি সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছিল। যখন যাকে ঘায়েল করার দরকার হয়েছে তখনই তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমরা জানতে পেরেছি আইসিটি আইনের সংশোধন এটি নিয়ে কমপক্ষে 3টি আন্তর্জাতিক সংস্থা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছিল। এর একটি হলো ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালের 5 নভেম্বর বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সংস্থাটির পক্ষ থেকে তখন বেশ কিছু সুপারিশ করা হয়েছিল, কিন্তু সরকার সেগুলো সংশোধনীতে রাখেনি। দ্বিতীয় সংস্থাটি হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রধান ফলকার তুর্ক 30 অক্টোবর সংবাদ সম্মেলনে বলেছিলেন তার দপ্তর আইসিটি আইন সংশোধন এটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে এবং সুষ্ঠু বিচারের অধিকার নিশ্চিত করতে এবং যথাযথ প্রক্রিয়ার সঙ্গে আপোষ না করে ন্যায় বিচার প্রদানের বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়েছে। তৃতীয় সংস্থাটি হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি 2011 সালের 8 মে শেখ হাসিনা সরকারকে আইসিটি আইনের 12টি বিষয়ে সংশোধনের জন্য সুপারিশ করেছিল। একইভাবে ডক্টর ইউনূস সরকারকে সুপারিশ করেছিল সংস্থাটি। 3টি সংস্থাই আইসিটি আইনের 6 অনুচ্ছেদের 8 ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে না পারা 21 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান সংশোধনের সুপারিশ করেছিল। সরকার এসব সুপারিশের কিছুই রাখেনি। সংবিধানের 47-এর 3 নম্বর অনুচ্ছেদ যাতে এই আইনের ক্ষেত্রে প্রয়োগ না হয় সেটি সুপারিশ করেছে। সংবিধানের ওই অনুচ্ছেদে গণহত্যার অপরাধে অভিযুক্তদের মৌলিক মানবাধিকার রহিত করার কথা বলা হয়েছে। দর্শক, জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সবাই চায়, কিন্তু বিষয়টি অবশ্যই সাংবিধানিক ও যথাযথ আইনি প্রক্রিয়া হওয়া উচিত। ফলে এমন কোনো আশঙ্কা থাকা উচিত নয় যেটি আদালতের রায় দেওয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রশ্ন হলো এই বিতর্কগুলোর কতটা অবসান ঘটাবে নতুন রাজনৈতিক সরকার। আপনারা 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন যারা, তারা অনেকেই দেখেছেন যে বাংলা ভাষা হাজার হাজার বছরের পুরনো একটি ভাষা। আর ইসলামের বয়সও আমাদের এই ভারতবর্ষে 1000 বছরের প্রায় কাছাকাছি। এই সময়টাতে বাংলাদেশের মানুষ নতুন করে মুসলিম হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, বিষয়টা এরকম না। কিন্তু কিছু কিছু নতুন শব্দ সুলকানির মতো করে বাতাস দেওয়া হচ্ছে। তা এখন এর একটি শব্দ হচ্ছে ইনসাফ। আমাদের বাংলা ভাষায় একটি সুন্দর প্রতিশব্দ হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের ধারণাটি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে হাজার বছরের পুরনো। এখন নতুন করে আপনি ইনসাফ করেছেন। তো এই ইনসাফ যখন হয়েছে তখন এর এই ভাষাটির, এই শব্দটির ভ্যালু আর যখন এটি ন্যায় বিচার ছিল সেটার ভ্যালু কতটা ডিফার করে সেটার একটা উদাহরণ দেই। বিগত সরকারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আপনারা করেছেন, আমরা শুনেছি। এবং ওই সময়ে দুর্নীতির কোনো মন্ত্রী, কোনো এমপি বা কারো বিরুদ্ধে যখন অভিযোগ হতো তখন কোটি টাকা, শত কোটি টাকার ঘোষণা হতো। আর এখন এটাকে ইনসাফ নিয়ে যারা কাজ করছেন, এই তাজুলরা, রাজাকার তাজুল, প্রসিকিউটর তাজুল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল, তার দুর্নীতি নাকি শুরুই হচ্ছে 1000 কোটি দিয়ে। খেয়াল করে দেখেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বহিষ্কার করা হয়েছে এবং তার স্থলে আরেকজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, বিভিন্ন মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি, তিনি 1000 কোটি টাকা ঘুষ নিয়ে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রাজসাক্ষী হিসেবে পুলিশ অফিসারদেরকে নিয়ে এসছেন। এবং এইভাবে শুধু একটি নয়, বেশ কয়েকটি মামলায় কয়েক হাজার কোটি টাকা ঘুষ নিয়ে তিনারা এই কাজ করেছেন। তিনাদের মধ্যে যারা যারা ছিলেন তাদের কেউ কেউ সঠিকভাবে ভাগ বাটোয়ারা পাননি, তাই তো তারা গুসা হয়ে এই জিনিসটি বাইরে প্রকাশ করে দেন। আর এই প্রকাশিত হওয়ার পর তাজুলকে বিদায় নিতে হয়। এখন তাজুলের বিদায়ের ফলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যেই বিচারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
করেছে, সমাধা করেছে, বিচার করেছে, সেখানে এখন সেখানকার যে জাস্টিসরা আছেন তাদের সম্পর্কে আমাদের ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যে আরো আইনজীবীরা ছিলেন তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমাদের আরো ইনভেস্টিগেশন করা দরকার। সেখানে যারা সাক্ষ্য দিয়ে